তো দেখেন, আমরা আজকে মৌলিক সংখ্যা শুরুতে আলোচনা করব। তো দেখেন, মৌলিক সংখ্যার ইংরেজি হচ্ছে প্রাইম নাম্বার। আপনারা নিশ্চয়ই জানেন, প্রাইম নাম্বার মানে হচ্ছে মৌলিক সংখ্যা। আর যখন আমরা সহমৌলিক নিয়ে আলোচনা করব, সহমৌলিক সংখ্যার ইংরেজি হচ্ছে কো প্রাইম নাম্বার। তাহলে একটা হচ্ছে প্রাইম নাম্বার আর একটা হচ্ছে কো প্রাইম নাম্বার। তো আমি একটু আলোচনাটা আপনাদের একটু অন্যভাবে হচ্ছে বা অন্য জায়গায় একটু একটু দেখাইতে চাই। দেখেন, আলোচনাটা আমি একটু অন্য জায়গায় দেখাই। এই যে এই জায়গাটাতে আমি একটু আলোচনাটা দেখাইতে চাই। তো দেখেন এখানে, তো আমরা শুরুতে মৌলিক যে সংখ্যা যে জিনিসটা আছে সেটা নিয়ে যদি একটু আলোচনা করি। দেখেন, আমরা জানি যে এক কিন্তু মৌলিক সংখ্যা নয়। তাহলে শুরুতে আমাদের লিখতে হবে এক ব্যতীত। ঠিক আছে, এক কি নয় বলেন তো? এক কি নয়? মৌলিক মৌলিক সংখ্যা সংখ্যা নয়। নয়, মনে রাখতে হবে। এক ব্যতীত যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে আমরা বলি মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার। তাহলে আমি বললাম এক ব্যতীত। তাহলে মৌলিক সংখ্যা শুরু হবে কত থেকে? দুই থেকে। দুই থেকে। মনে রাখবেন, দুই, তিন, পাঁচ, সাত, এরপরে 11, 13, 17, 19, এরপরে হচ্ছে 23, 29, 31, 37, এরপরে 41, 43, 47, এরপরে হচ্ছে 53, 59, 61, 61, কত হবে? 67, তারপরে 71, 73, 79, 83, 89 আর 97। আচ্ছা দেখেন তো দেখি গুণে মোট 25টা মৌলিক সংখ্যা হয়েছে কিনা। চারটা, চারটা, দুইটা, দুইটা, তিনটা, দুইটা, দুইটা, তিনটা, দুইটা, একটা। 44, 22, 32, 23, 21। আচ্ছা বলেন তো, হয়েছে স্যার। হয়েছে না? 25টা হয়েছে না মোট? জি জি স্যার, স্যার। হয়েছে। 25টা। তো এই যে সিরিয়ালটা, এইটা কিন্তু আপনাদের অবশ্যই মুখস্থ থাকতে হবে। মুখস্থ না থাকলে বের করা কিন্তু পরীক্ষার হলে তাড়াতাড়ি হবে না, কয়েক সেকেন্ড লস হয়ে যাবে। তো পরীক্ষার হলে 1 সেকেন্ডেরও কিন্তু অনেক বেশি মূল্য। তো একটু ভালো করে মনে রাখতে হবে যে 1 থেকে 100 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা কয়টা আছে? 25টা। 25টা। তো এই যে রেঞ্জ, অনেক সময় পরীক্ষা এরকম আসে যে 1 থেকে হচ্ছে 50 এর মধ্যে মৌলিক সংখ্যা মোট কয়টা। তাহলে বলেন তো 1 থেকে 50-এর মধ্যে কয়টা আছে মৌলিক সংখ্যা? 15টা। 15টা। 15টা মনে রাখতে হবে। দেখেন, চারটা, চারটা 8টা, আর দুইটা 10টা, হচ্ছে আর দুইটা 12টা, 12 আর 3 15টা। তাহলে 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? 15টা। 15টা। তো এইরকম রেঞ্জ। আবার যদি বলে 40 থেকে 70 এই রেঞ্জের মধ্যে মৌলিক সংখ্যা কয়টা আছে, তাহলে অবশ্যই বুঝতে পারতেছেন 40 থেকে 70 এই রেঞ্জের মধ্যে কোনটা কোনটা হিসাব করতে হবে। তাহলে এই দুই তিনটা, তিন দুই। এই দুইটা আর এইটা, তাই না? ঠিক আছে না? জি স্যার। তাহলে তিন জি আর স্যার। দুই জি পাঁচ স্যার। আর দুই সাত, তাহলে কয়টা হবে? হ্যাঁ। 7টা আচ্ছা। বা 7টি আমরা বলতে পারি এইভাবে। তো এইরকম প্রশ্ন আসতে পারে। আচ্ছা, আর একটা প্রশ্ন আসতে পারে যে পর্যন্ত আর মধ্যবর্তী, মনে রাখবেন মধ্যবর্তী, এই দুইটা কিন্তু কনফিউশন সৃষ্টি হয় আমাদের। আমি যদি বলি যে 1 থেকে 32 পর্যন্ত, অথবা আমি এভাবে বললাম যে 1 থেকে 31 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা আছে, আর 1 থেকে 31 এর মধ্যবর্তী মৌলিক সংখ্যা কয়টা আছে, খেয়াল করে দেখেন। আমাদের প্রশ্নটা কিন্তু ক্রিটিক্যাল প্রশ্ন, এবং এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসলে আপনাদের অনেক সময় ভুল হয়। তাহলে বলেন তো 1 থেকে 31 পর্যন্ত মৌলিক সংখ্যা কি আছে? 2, 3, 5, 7, 10টা। 11, 13, 17, 19, এরপরে 23, 29, তারপরে কত বলেন তো দেখি? 31। 31। 31। একত্রিশটা। তাহলে যদি এই প্রশ্ন করা হয় পর্যন্ত, তাহলে কয়টা হবে? চারটা, চারটা 8টা আর তিনটা কয়টা? 11টা। 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 আর যদি বলে 1 থেকে 31-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যা কয়টা আছে, তখন কিন্তু কি বাদ যাবে বলেন? 31 বাদ 31 যাবে। বাদ যাবে 31 স্যার। বাদ যাবে। তখন কয়টা উত্তর হবে? 10টি। 10টি। এই প্রশ্ন সম্পর্কে কারো কোনো কনফিউশন আছে? একটু না বলেন স্যার। দেখি আমাকে, কারো কোনো কনফিউশন আছে? না স্যার। ওকে, তাহলে মধ্যবর্তী পরীক্ষার বলুন। প্রশ্ন খেয়াল রাখবেন, যদি মধ্যবর্তী বলে। আচ্ছা, মধ্যবর্তী শব্দের অর্থ কি? তার মানে আমি যদি বলি যে এখানে একজন মানুষ আছে আর এখানে একজন মানুষ আছে, আর মাঝখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা মানুষ আছে বা 6টা মানুষ আছে। আমি যদি বলি এই এখান থেকে এই পর্যন্ত, মানে এই দুইজন লোকের মাঝামাঝি কয়জন লোক আছে,
তাহলে বলেন তো দেখি এই দুইজন লোকের মানে প্রথম জন আর শেষ জন বাদ দিয়ে বাদ বাকি যে কজন আছে সেই জনকে বোঝাচ্ছে। এইটা হলো মধ্যবর্তী, মনে রাখবেন। মধ্যবর্তী মানে প্রথমটাও বাদ শেষেরটাও বাদ। আচ্ছা, যদি আমি এরকম আপনাদেরকে বলতাম যে 2 হতে 31 এর মধ্যবর্তী মোট কয়টা মৌলিক সংখ্যা আছে, তখন উত্তর কয়টা হইতো বলেন তো দেখি? 9টা। এক্স্যাক্টলি 9টা। তাহলে বুঝতে পারছেন যে মধ্যবর্তী শব্দটা থাকলে আমরা কিন্তু 2কেও বাদ দিব, 31কেও বাদ দিব। এই বিষয়টা আমাদের শুরুতে একটু জানতে হবে। তাহলে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন যে মৌলিক সংখ্যা হচ্ছে এক ব্যতীত যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে বলা হচ্ছে মৌলিক সংখ্যা। তো এখন আমাদের আরেকটা প্রশ্ন করা হতে পারে যে 1 হতে 100 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার, এভাবে যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয় তাদের সমষ্টি কত, এরকম কিন্তু প্রশ্ন অনেক সময় চাকরির পরীক্ষায় আসতে দেখা যায়। সমষ্টি কত? তাহলে বলেন তো দেখি 1 হতে কত পর্যন্ত বলছে? 100 100। পর্যন্ত। 100 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক। আচ্ছা বলেন তো একক স্থানীয় মানে কি? এই যে একক, দশক, শতক, হাজার। আমি যদি মনে করেন বলি যে 19 একটা সংখ্যা, বলেন তো এই সংখ্যাটার কোনটা একক? এই 9 হচ্ছে একক। আর এই এক কি বলেন তো? দশক। দশক। তাহলে 1 হতে 100 পর্যন্ত যে সমস্ত মৌলিক সংখ্যা আছে যাদের একক স্থানীয় অঙ্ক কত, কি বলা হচ্ছে? 9। 9। তাহলে বলেন তো দেখি আমরা যদি আমাদের এই চার্টটাতে চলে যাই, আমাদের চার্টটা কোথায় আছে, এই চার্টে চলে যাই, বলেন তো কোথায় কোথায় 9 আছে বলেন তো? এইটা একটা কিনা, এটা একটা, এটা একটা, এটা একটা, আর এটা একটা। বলেন তো এই পাঁচটা, এই পাঁচটা সংখ্যা কিনা? জি স্যার। এক্স্যাক্টলি। তাহলে জি এক স্যার। থেকে 1 থেকে 100 এর মধ্যে 9 আছে একক স্থানীয় অঙ্কে। এমন মৌলিক সংখ্যা কয়টা আছে? 5টা। 5টা আছে। এই পাঁচটা সংখ্যার কি আচ্ছা, জানতে চাইছে, কি ফল? যোগফল কত, সমষ্টি যোগ। সমষ্টি কত। তাহলে 59, 79 আর 89। তাহলে নিশ্চয়ই আপনারা যোগ করতে জানেন, যোগ আর আমি করতেছি না। এখানে যা আসবে সেটাই হচ্ছে সঠিক উত্তর। কি বুঝতে পারছেন প্রশ্নটা কিভাবে আসতে পারে? জি স্যার। এক্স্যাক্টলি। আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, এই প্রশ্নটাও সচরাচর আসতে দেখা যায়, সেটা হলো এই যে দেখেন এইখানে একটা প্রশ্ন আছে, 1 হতে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর যোগফল কত বলেন? 1060। 1060। মাথায় রাখতে হবে, এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন পরীক্ষার হলে এই প্রশ্নটা যদি আসে এবং এগুলো যদি আপনি যোগ করা শুরু করেন, বলেন তো দেখি সময় লেগে যাবে না অনেক? জি স্যার, জি অনেক স্যার। সময়। যথেষ্ট সময় লেগে যাবে, মানে 1 দেড় 2 মিনিটও লেগে যাইতে পারে। আবার যদি কোনো একটা সংখ্যা কোনো কারণে মিসিং হয়ে যায় তখন কিন্তু আরো ঝামেলায় পড়বেন। এই জন্য এটা একটু মুখস্থই রাখতে হবে যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর যোগফল বা সমষ্টি কত? 1000 কত? 60। 60। ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস আসতে দেখছি আমি, কয়েকদিন আগেই আসছে এই প্রশ্নটা, 1 থেকে 200 পর্যন্ত মোট কয়টা মৌলিক সংখ্যা আছে বলতে পারবেন? 1 থেকে 200 পর্যন্ত মোট কয়টা মৌলিক সংখ্যা আছে? 25টি আর 21টি। 46টি। 46। ঠিক আছে, 1 থেকে 100 পর্যন্ত আছে 25টা। আর 100 থেকে 200 পর্যন্ত কয়টা আছে? 21। 21টা। তাহলে মোট কয়টা হচ্ছে? 46টা। 46টা। এক্স্যাক্টলি 46টি। তাহলে 1 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে মোট 46টি। আচ্ছা বলেন তো দেখি 1 থেকে 1000 পর্যন্ত মোট কয়টা মৌলিক সংখ্যা আছে? এটা প্রশ্ন আসেনি কখনো, কিন্তু তারপরে আমি জিজ্ঞাসা করলাম, পারবেন কেউ বলতে? না, পারবেন না। 168টি। কয়টি আছে? 168। 168। 168টা আছে। 1 থেকে 1000 পর্যন্ত মৌলিক সংখ্যা মোট কয়টা আছে? 168টা। 168। আচ্ছা, এটা জানার দরকার নাই, খুব একটা আসে না এটা, কোনোবারও আমি আসতে দেখিনি। তো এই তথ্যগুলো দেওয়া থাকে আসলে। তো দেখেন এই মৌলিক সংখ্যা সম্পর্কিত বিসিএস পরীক্ষায় বা অন্যান্য বিভিন্ন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ নিবন্ধনে নানা সময় বিভিন্ন প্রশ্ন আসছে। তো এরকম প্রশ্ন আসতে দেখা যায় যে নিচের কোনটি কি সংখ্যা? মৌলিক মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা। সংখ্যা। বলেন তো 47 একটা কি সংখ্যা? মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা। তাহলে নিঃসন্দেহে আপনাদের যদি এই চার্টটা সম্পর্কে, একটু আগে যে চার্টটা আমি দেখালাম, এই চার্টটা সম্পর্কে যদি ভালো ধারণা থাকে তাহলে নিঃসন্দেহে আপনারা বুঝতে পারছেন যে এই চার্টের মধ্যে 47 আছে। এই 47 একটা মৌলিক সংখ্যা, এটা অনায়াসেই বলা সম্ভব। এবার দেখেন প্রশ্নগুলো এক এক করে দেখেন। কি বলা হচ্ছে? 1 থেকে 30-এর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে বলেন তো? কয়টা মৌলিক সংখ্যা আছে 1 থেকে 30-এর মধ্যে? কয়টা আছে, 10। 8টা না 10টা? 10টা। 10টা আছে। 8টা না 10টা। 10টা আছে। কি কি আছে? 2 3 5 7, এরপরে 11 13 17 19, এরপরে কি আছে?
23 আর কি 29, তাহলে চারটা 29। চারটা আটটা আর দুইটা 10টা। তাহলে মোট কয়টা মৌলিক সংখ্যা আছে 1 থেকে 30-এর মধ্যে? 10টা। 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 আচ্ছা, এবার খেয়াল করে দেখেন কি বলা হচ্ছে। এই যে প্রশ্নটা 3 নাম্বার যে প্রশ্নটা দেওয়া আছে, কি বলা হচ্ছে দেখেন তো প্রশ্নটাতে বলেছে 91, স্যার 101, লেখাগুলো 117 পরে এবং আসতেছে। 123। হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার আমার স্ক্রিনে লেখাগুলো পরে আসতেছে। সবার কি তাই হচ্ছে? ওকে, ঠিক আছে, আমি কন্টিনিউ করতেছি। শোনা যাচ্ছে তো আমার কথা ঠিকঠাক মতো নাকি? জি জি স্যার। 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 ওকে, তাহলে দেখেন হুম। এগুলো প্রশ্ন আপনারা 1, 2, 3 এগুলো প্রশ্ন আপনারা পারবেন, মানে খুঁজে বের করা যে কোনটা মৌলিক সংখ্যা আসলে। তো এই এই যে এই চারটা যে সংখ্যা আছে এগুলোর মধ্যে কোনটা মৌলিক সংখ্যা, এগুলো কিন্তু ভাগ করে করে দেখতে হবে আমাদের যে আসলে কোনটা মৌলিক সংখ্যা। 101 কিন্তু এখানকার মধ্যে মৌলিক সংখ্যা। তো এই জন্য এই তিনটা যে বাকি যে অপশনগুলো আছে এগুলো কিন্তু চেক করে দেখতে হবে যে আসলেই এরা মৌলিক সংখ্যা কিনা। তাহলে মৌলিক সংখ্যা হইতে হলে এক এবং ওই সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যেন না যায় সেটা খেয়াল রাখতে হবে। আচ্ছা বলেন তো, 9 কি মৌলিক সংখ্যা? না, জি না। কেন? কেন মৌলিক সংখ্যা নয়? কেননা 1 আর 9 এটা ভাগ করা ছাড়াও যায়। আরো একটা সংখ্যা 3 দ্বারা 9কে কি করা যায়? ভাগ ভাগ করা করা যায়। যায়। এই জন্য এটা মৌলিক সংখ্যা না, আর অন্য কিছুই না। তার মানে মৌলিক সংখ্যার একাধিক মানে দুইটার বেশি ভাজক থাকে। কয়টার বেশি? দুইটার দুইটার বেশি। বেশি। দুইটার বেশি। তার মানে যে সংখ্যার দুইটার চেয়ে বেশি ভাজক বা দুইটার চেয়ে বেশি উৎপাদক আছে সে সংখ্যাকে আমরা বলবো মৌলিক সংখ্যা। তবে সেক্ষেত্রে দুই দুইয়ের কিন্তু এক এবং ওই সংখ্যা ছাড়া মানে এক্ষেত্রে কিন্তু হিসাবটা মিলতেছে না। তবে সবসময় আমরা মানে দুই ছাড়া অন্য যে কোনো সংখ্যা মানে তিনও আছে এর মধ্যে, তো এগুলো কিন্তু অনেক সময় যেমন 5 আছে, এগুলো কিন্তু আমার এই কন্ডিশনের সাথে মেলে না। তো যাই হোক, ওটা কিন্তু সংজ্ঞা না। সংজ্ঞা হচ্ছে এক ব্যতীত যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে আমরা বলবো মৌলিক সংখ্যা। এবার আসেন, মৌলিক সংখ্যার আলোচনা মনে করেন যেটুকু করলাম ওইটুকুই। এবার আমরা আলোচনা করব এর পরের যে আলোচনাটা। কি সংখ্যা বলেন তো? সহমৌলিক। সহমৌলিক সংখ্যা। সহমৌলিক সংখ্যার ইংরেজি কি কি বললাম? কো প্রাইম প্রাইম। নাম্বার। ঠিক আছে, কো প্রাইম নাম্বার মানে সহমৌলিক। মনে রাখবেন মৌলিকের সাথে সহমৌলিকের কোনো মিল নাই। মনে রাখবেন কোনো মিল নাই। যেমন আমি যদি বলি 16 আর 25 দুইটা সংখ্যা, সহমৌলিক হতে হলে কিন্তু দুইটা সংখ্যা লাগবে। আমি এখন আপনাদেরকে প্রশ্ন করলাম 16, 25 এরা কি পরস্পর সহমৌলিক? এভাবে প্রশ্ন করলাম যে এরা কি জি পরস্পর স্যার। সহমৌলিক? উত্তর হচ্ছে হ্যাঁ। উত্তর হচ্ছে হ্যাঁ, এরা পরস্পর সহমৌলিক। কিভাবে? যে 16কে যে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায় এবং 25কে যে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেগুলোর মধ্যে কোনো মিল নাই। মানে কোনো জি স্যার। উৎপাদকগুলোর মধ্যে কোনো মিল থাকবে না। তাহলে কিসের মধ্যে কোনো মিল থাকবে না বললাম? উৎপাদকগুলোর মধ্যে কোনো মিল উৎপাদকগুলোর থাকবে মধ্যে বা ভাজকগুলোর মধ্যে কোনো মিল থাকতে পারবে না। আচ্ছা বলেন তো, 1 এবং 16 ছাড়া 16কে কি কি দ্বারা ভাগ করা যায়? দুই দ্বারা। 2 দ্বারা, 4 দ্বারা, 4 দ্বারা, 8 8। দ্বারা, 16 দ্বারা, এই আট তো, তাই না? দ্বারা। এই তো। আর কিছু আছে? জি না। না। নাই। আচ্ছা, 25কে কি কি দ্বারা ভাগ করা যায়? 5 দ্বারা। 5 দ্বারা আর 25 দ্বারা। বলেন তো এই দুইটার মধ্যে কি কোনো মিল আছে? জি না। মিল নাই। তাহলে এরা না পরস্পর কি? স্যার। তাহলে এরা পরস্পর কি? সহমৌলিক। 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 আবার আসেন, আমি যদি এবার বলি 9 আর হচ্ছে হচ্ছে 18 এরা কি পরস্পর সহমৌলিক? উত্তর কি হবে, হ্যাঁ নাকি না? না। না। উত্তর হবে না। উত্তর হবে না, এরা পরস্পর সহমৌলিক নয়। কারণ কি? কারণ হচ্ছে 9কে কি কি দ্বারা ভাগ করা যায়? 3 দ্বারা যায় আর 9 দ্বারা 3 যায়। বলেন দ্বারা তো যায়, 18কে কি 9 কি দ্বারা দ্বারা ভাগ যায়। করা যায়? 3 দ্বারা যায়, 9 দ্বারা যায়, 18। বলেন তো দেখি উৎপাদকগুলোর মধ্যে মিল আছে কিনা? আছে। হ্যাঁ। আছে। তাহলে এরা পরস্পর সহমৌলিক হবে নাকি হবে না? হবে হবে না। না। হবে না। কি বুঝতে পারছেন ঘটনাটা, নাকি আমি আবারও বলবো? জি স্যার, জি বুঝছি। স্যার ওকে, বুঝছি। ঠিক আছে। তাহলে একবার বলেন। সহমৌলিক। হ্যাঁ বলেন বলেন, কে জানি কি বলতে চাচ্ছেন? স্যার আরেকবার বলেন এটা। আচ্ছা, আর একবার বলবো, ঠিক আছে, গুড, ভালো কথা বলছেন। যে দেখি আমরা আর একটু ক্লিয়ার হইতে পারি কিনা। এই যে দেখেন, বলা হচ্ছে নিচের কোন ক্রোমোজোরটি সহমৌলিক। দেখেন, নিচের কোন ক্রোমোজোরটি সহমৌলিক। আচ্ছা বলেন তো দেখি, 4 আর 6 এরা কি পরস্পর সহমৌলিক? না। কারণ কি বলেন তো, 4কে 2 দ্বারা ভাগ করা যায়, 6কেও 2 দ্বারা ভাগ করা যায় কিনা? জি স্যার। যায়, এরা সহমৌলিক হবে না। আচ্ছা, 6 আর 9 এরা কি পরস্পর সহমৌলিক? না, এরা সহমৌলিক না। নয়। কেননা 6কেও 3 দ্বারা ভাগ করা যায়, 9কেও 3 দ্বারা ভাগ করা যায়। বুঝতে পারছেন, এটাও নয়।
আচ্ছা বলেন 9 আর 12 কি সহমৌলিক? না, কেননা 9কে 3 না। দ্বারা ভাগ করা যায়, 12কেও 3 দ্বারা ভাগ করা যায়, এটাও সহমৌলিক নয়। আচ্ছা বলেন তো 17 আর 12 কি সহমৌলিক? হ্যাঁ। দেখেন তো দেখি, 12কে যে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায়, 17কে কি ওই সকল সংখ্যা দ্বারা ভাগ করা যায়? যে কোনো একটা দিয়েও জি ভাগ না। করা যায়? যায় না। তাহলে এটা না পরস্পর স্যার। সহমৌলিক। আচ্ছা, যিনি প্রশ্ন করছেন, আপনি কি এবার একটু ক্লিয়ার যে কিভাবে করলাম আমি অঙ্কটা? Yes. জি, ঠিক আছে। তার মানে আমাদের মূল টার্গেট থাকবে, যখন সহমৌলিক থাকবে তখন আমরা যেন দেখি যে কোনো কমন সংখ্যা দিয়ে ভাগ যেন না যায়। যদি কমন কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় তাহলে সেটা পরস্পর সহমৌলিক হবে না। এখন আমি যদি বলি 100 একটা সংখ্যা আর 25 একটা সংখ্যা, বলেন তো এরা কি পরস্পর সহমৌলিক? উত্তর হ্যাঁ নাকি না। না? না। উত্তর না। না, এরা সহমৌলিক নয়। কারণ 100কেও 25 দ্বারা ভাগ করা যায়, মানে 25কেও তো 25 দ্বারা 5 দ্বারা ভাগ করা যায়, 100কেও 5 দ্বারা ভাগ করা যায়। তাহলে এরা অবশ্যই পরস্পর। এখন আমি যদি বলি যে ধরেন 20 একটা সংখ্যা আর 7 একটা সংখ্যা, বলেন তো এরা কি পরস্পর সহমৌলিক? উত্তর কি? জি স্যার। জি। অবশ্যই উত্তর হ্যাঁ। কেননা 7কে যে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায়, 20কে ওই সকল সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তাহলে এরা পরস্পর সহমৌলিক। এই যে জাস্ট এতটুকুই, সহমৌলিকের আলোচনা এখানে শেষ। ওকে। আচ্ছা, এবার আসেন, এবারের আর কি যেন স্যার আলোচনা ছিল। বড় বড় একটা সংখ্যা দিয়ে আচ্ছা, বড় একটা সংখ্যা ধরেন, কত কত বড় বলতে চান? ধরেন আমি লিখলাম 200, ধরেন 220। আর একটা লিখলাম ধরেন 100, ধরেন কত লেখা যায়? ধরেন লিখলাম 110। এরা কি পরস্পর সহমৌলিক? উত্তর তো অবশ্যই যে এরা সহমৌলিক নয়। কারণ একেও 2 দ্বারা ভাগ করা যায়, একেও 2 দ্বারা ভাগ করা যায়। এটা তো যত বড় হবে তত সহমৌলিক হওয়ার চান্স কম থাকবে, বুঝতে পারছেন? কেননা জি স্যার। তখন তো উৎপাদকগুলো, বড় সংখ্যার ক্ষেত্রে উৎপাদক কম থাকে নাকি বেশি থাকে? বেশি থাকে। বেশি থাকে। তো যত বেশি। বড় হবে সংখ্যাটা, সেক্ষেত্রে সহমৌলিক হওয়ার চান্স তত কমে আসবে, তাই না? Yes, জি sir. স্যার। ব্যাপারটা এমনই। এখন আমি যদি দুইটা মৌলিক সংখ্যা পাশাপাশি লিখি, ধরেন একটা লিখলাম 7 আর একটা লিখলাম ধরেন 13, বলেন তো এরা পরস্পর সহমৌলিক কিনা? অবশ্যই এরা পরস্পর জি স্যার। সহমৌলিক। মানে দুইটা মৌলিক সংখ্যা যদি পাশাপাশি থাকে, এরা কি কখনো সহমৌলিক মানে না হবে এমন কিন্তু হওয়ার কোনো চান্স নাই। এরা সবসময় সহমৌলিক হবে, তাই না? এর এটা মৌলিক, এটাও মৌলিক, তাহলে এরা অবশ্যই পরস্পর কি মৌলিক নাকি সহমৌলিক? সহমৌলিক। অবশ্যই সহমৌলিক। এখন সহমৌলিক সংখ্যা দুইটা জোড় সংখ্যাও যদি থাকে, তাও পরস্পর কিন্তু সহমৌলিক হতেও পারে। মানে মানে দুইটা যদি জোড় থাকে পাশাপাশি, তাহলে এরা কখনো সহমৌলিক হবে না। হবে? না না। যদি না জোড় সংখ্যা সেক্ষেত্রে এখানেও না। থাকে, জোড় সংখ্যা এখানেও থাকে, তাহলে কি এরা পরস্পর সহমৌলিক হবে? না স্যার। হবে না, না কারণ কেননা দুই জোড় দিয়ে সংখ্যাকে ভাগ যায়। কমপক্ষে কত দ্বারা ভাগ করা যায়? 2 দ্বারা ভাগ 2 করা দ্বারা। যায়। তাহলে 2 দ্বারা ভাগ করা গেলেই তো তাহলে আর তারা সহমৌলিক হচ্ছে না। তার মানে সহমৌলিক জোড় সংখ্যা যদি থাকে, আপনারা বলবেন যে না, এটা সহমৌলিক হওয়ার কোনো চান্স আপাতত নাই। কিন্তু একটা জোড় আর আরেকটা যদি বিজোড় থাকে, তাহলে এরা পরস্পর সহমৌলিক হতে পারে। সব সময় যে হবে তা না, হতে পারে, এটা আমরা বলতেছি। আবার দুইটাই যদি বিজোড় সংখ্যা থাকে, তাও এরা পরস্পর সহমৌলিক হতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু দুইটা মৌলিক সংখ্যা পাশাপাশি থাকলে এটা সবসময় সহমৌলিক হবে, এটা আমরা বলেই দিতে পারি। তো যাই হোক, সহমৌলিক সাধারণত এটা বেশি আসে। আর একটা বেশি আসে 16 আর 25, এই সংখ্যাটা বেশি আসে। তাহলে 16 আর 25 দেখে মানুষ মনে করবে যে এরা মনে হয় পরস্পর সহমৌলিক না, কারণ একটাও তো মৌলিক সংখ্যা নেই। মানে আমরা হয় কি, যখন আমরা সহমৌলিক লক্ষ্য করি, তখন কিন্তু আমরা সবসময় কি খুঁজি জানেন? আমরা মৌলিক খুঁজি। আসলে কি সহমৌলিকের সময় মৌলিক খুঁজতে হয়? না। খুঁজতে হয় না কিন্তু। কি খুঁজতে হয়? শুধু উৎপাদকগুলোর মধ্যে আসলে মিল আছে কিনা সেটা আমাদের খুঁজতে হয়, জাস্ট এতটুকু, আর কিছু না। আচ্ছা, এবার আসেন, বলেন তো দেখি, এই যে প্রশ্নটা আমি 5 নম্বর প্রশ্নটা এখানে রাখছি, এই প্রশ্নটাতে 31 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? বলেন তো এই 31কে আমরা কাউন্ট করব কি করব না? করব। করব। স্যার অবশ্যই কাউন্ট করব। কেননা কি বলা আছে দেখেন, পর্যন্ত। পর্যন্ত। কিন্তু পর্যন্ত না থেকে যদি এখানে মধ্যবর্তী সংখ্যাটা থাকতো, তাহলে কি 31 কাউন্ট হইতো? না, 31 আর না 50 দুইটা বাদ তাই, দিতে। বুঝতে পারছেন নিশ্চয়ই। এই ধরনের প্রশ্ন কিন্তু কনফিউশন প্রশ্ন। পরীক্ষার হলে কিন্তু এগুলো যখন আসে, আমাদের মাথা ঠিকঠাক থাকে না, বিধায় ভুল হয়ে যেতে পারে। এই যে দেখেন, এখানে কিন্তু আমরা 31কেও কাউন্ট করছি। এইভাবে কিন্তু আমাদের জিনিসগুলো অ্যাপ্লাই করে দিতে হবে। তাহলে সহমৌলিক বোঝা গেছে তো নাকি? জি স্যার। ওকে, এবার আসেন, Yes. আমরা আমরা এবারে বর্গমূলে চলে যাব। ওকে, আমরা আমাদের আলোচ্য বিষয় এবারে বর্গমূল। তো বর্গমূল সম্পর্কে আমরা একটু ভালোভাবে আগে জেনে নেই। দেখেন বর্গমূল। আচ্ছা, বর্গমূলের ইংরেজি কি বলেন তো? স্কোয়ার রুট। এক্স্যাক্টলি, এই যে এই চিহ্নটার নাম বর্গমূল, তাই না? জি স্যার।
এই চিহ্নটার নাম আয় বর্গমূল। হ্যাঁ বলেন, কেউ কিছু বললেন আমাকে? না স্যার, স্যার না বাইরে স্যার, কথা বলছি। আচ্ছা ওকে, ঠিক আছে। তাহলে দেখেন বর্গমূল আমি যদি এখানে 100 লিখি, বলেন তো এর ফলাফল কত? 10। 10। আচ্ছা আমি যদি এখানে 25 লিখি, বলেন তো এর ফলাফল কত? 5। 5। 5। আচ্ছা যদি আমি 169 লিখি, তাহলে এর ফলাফল কত? 13। এটা বুঝতে পারতেছেন? আচ্ছা এই সংখ্যাটা যদি আমি অনেক বড় একটা সংখ্যা লিখি, 5795, বলেন তো এর বর্গমূল কত? এখন তো আর বলতে পারতেছেন না, পারতেছেন? না জি স্যার। না। এই যে ঝামেলা হয়ে গেল। তখন কিন্তু আমাদের 5700, এই যে 5795 আছে, এটাকে এইভাবে টান দিয়ে বর্গমূল করতে হতে পারে। তো বর্গমূল একটা আমি দেখাচ্ছি। বর্গমূল করার সময় আমাদের জোড়া মেলাতে হয় বাম, সরি ডান দিক থেকে। কোন দিক থেকে জোড়া মিলাইতে হয়? ডান দিক ডান থেকে। দিক ডান থেকে। দিক থেকে। তার মানে এটা এক জোড়া, আবার এটা এক জোড়া। বলেন তো এই জোড়াটা কত? 95। 95। বলেন 95। দেখি, সরি, 95 এর কাছাকাছি বর্গ সংখ্যা কত আছে? 10। 10 10 100 বেশি হয়ে যায়। 9। 81। হ্যাঁ, 9 না। তাহলে দেখেন 100 আট, একটা বর্গ সংখ্যা, 81 একটা বর্গ সংখ্যা, 64 একটা মানে 10-এর স্কোয়ার, 9-এর স্কোয়ার, 8-এর স্কোয়ার, 7-এর স্কোয়ার 49। আচ্ছা দেখেন তো দেখি, তারপরে 6-এর স্কোয়ার মানে কত? 36। 5-এর 36, স্কোয়ার মানে কত? 25। আচ্ছা বলেন দেখি, 25, এই 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 95 এর কাছাকাছি বর্গ সংখ্যা কত আছে? 100 আছে আর 81 আছে, তাই 85। না? 81, কে কে আছে? 100 আছে আর 81 আছে। তো বেশি নেওয়া যাবে না, নিতে হবে কমটা। তাহলে আমরা কোনটাকে কাউন্ট করব? 81। 81 কে 81 কে। তাহলে এখানে দিব 9। তাহলে 9 কে 9 দ্বারা গুণ করলে কত হয়? 81। 81, 81। তাহলে উপরে 5, তার নিচে 1, তাহলে বলেন তো কত হবে? 4, 4। তাহলে উপরে 9, নিচে 8, বলেন কত হবে? 1। 14। এবার আমরা করব কি, এই যে 9 আমরা এখানে লিখছি, 9-এর দ্বিগুণ কত? 9 দুগুণ কত? 18। 18 নামাই নিয়ে আসবো। এবং এই যে 57 সংখ্যাটা আছে, এটা যেহেতু এক জোড়া, এই 57কে আমরা এখানে নামাই নিয়ে আসবো। আচ্ছা বলেন তো এটা কত হইল? 1457 কিনা? জি। 1457। তো এখন এখানে আমরা একটা সংখ্যা বসাবো, এখানে ওই একই সংখ্যা বসাবো, যেন এই সংখ্যা দ্বারা এইটাকে গুণ করলে এটার কাছাকাছি একটা সংখ্যা হয়। তো আমি কি বললাম হয়তো অনেকেই বুঝতে পারতেছেন না। সেটা হচ্ছে আমি যদি এখানে 5 বসাই, বলেন তো এখানেও কত বসাইতে হবে? 5। 5। 5, তাহলে বলেন তো 185-কে তখন আমরা কত দ্বারা গুণ করব? 5 দ্বারা, 5 5 দ্বারা। দ্বারা। আমরা একটু খেয়াল করে দেখি, যদিও নাও হতে পারে। 5 5-এ 25-এর 5, হাতে 2, 5 8-এ 40 আর 2 42-এর 2, হাতে 4, 5 1-এ 5 আর 4-এ 9। বলেন তো 925 হচ্ছে, তার মানে আরো আরো বেশি দ্বারা যায়, তাই না? আর একটু বেশি দ্বারা যায় না? জি স্যার। জি স্যার, আর একটু বেশি দ্বারা যায়। আচ্ছা, কার জানি নয়েজ হচ্ছে, হ্যাঁ, নয়েজ করার দরকার নেই। যদি কথা বলতে হয় মিউট করে নিয়ে কথা বলেন। আচ্ছা যদি আমরা 7 দেই, বলেন তো এখানেও কত হবে? 7। 7। 7। যদি আমরা এখানে 7 না দিয়ে যদি আমরা এখানে 8 দেই, তাহলে এখানে কত দিতে হবে? 8। 8। 8। তাহলে আমরা একটু খেয়াল করে দেখি, 8 দিলে মনে হয় বেশি হয়ে যাচ্ছে, তাই না? কি মনে হয় আপনাদের, 8 দিলে বেশি হবে? দেখি মনে একটু হয় না ট্রাই স্যার। করে। 188-কে কত দ্বারা গুণ করব? 8। 8 8 64, 4 হাতে কত? 6। 8 8 64 আর 6 কত বলেন? 70। 70-এর শূন্য হাতে 7। 8 1 8 আর 7 কত? 15। দেখেন তো একটু বেশি হয়ে গেছে 15। না? জি স্যার। জি। তাহলে কত বসাইতে হবে এখন বলেন, কত বসাইতে হবে? 7 দিয়ে। হ্যাঁ, 7। এগুলো কিন্তু কিছুটা কিছুটা কঠিন তুলনামূলক ভাবে, সাধারণ ভাগের তুলনায়। তাহলে এখানেও 7, এখানেও 7। তাহলে 187-কে আমরা কত দ্বারা গুণ করব? 4 7 দ্বারা। দিয়ে। তাহলে 7 7-এ 49-এর 9, হাতে 4, 7 8-এ 56 আর 4-এ 60, হাতে 6, 7 8-এ 7 আর 6 কত? 13, তাই না? জি স্যার। তাহলে কত হইলো? 1309। তাহলে বলেন তো দেখি বিয়োগ করলে কত থাকে? 9 9 আছে, 10 11 12 13 14 15 16 17, তাহলে 8, হাতে 1, তাহলে 4। তাহলে কত হবে? 3 আছে, উপরে কত আছে? তাহলে 1 হবে, তাহলে 148। তো এখন আসেন, এবার 97-কে 2 দ্বারা গুণ করলে কত হয় বলেন? 100 কত? 194। 156। 194 হবে স্যার। 194 না? 194। একশো জি চুরানব্বই স্যার। আচ্ছা বলেন তো দেখি 194 থেকে এই সংখ্যাটা বড় কিনা?
হ্যাঁ, বড়। হুম, বড়। তাহলে মানে কিন্তু ছোট। সরি, 194 চেয়ে এই সংখ্যাটা তো ছোট। ছোট। ছোট মানে কি ভাগ জি স্যার। যায়? ভাগ যায়? হুম, না স্যার। ভাগ যায় না। হুম, তো ভাগ যেহেতু যায় না, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে জানেন? এখানে একটা দশমিক দিয়ে কয়টা জিরো নেওয়া যায় জানেন? কয়টা? দুইটা। একটা। কয়টা জিরো নেওয়া যাবে? দুইটা। 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 তো আমাদের আপাতত এগুলো শেখার দরকার নেই, পরবর্তী সময় গিয়ে আমরা দশমিকের বর্গমূল শিখবো। আপাতত এই জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার না যে 5795-কে যদি আমরা বর্গমূল করি তাহলে 97 দশমিক সামথিং আসে? এটা কি ক্লিয়ার আপনাদের কাছে? জি স্যার। ওকে, এক্স্যাক্টলি। এবার আসেন একটা ছোট বর্গমূল আমরা করি। আমরা ধরেন এবার বর্গমূল করলাম। ধরেন যে কোনো একটা সংখ্যা, আপনাদেরকে জানা আছে, ধরেন 1 থেকে, ধরেন 500 থেকে 1000, এই রেঞ্জের মধ্যে কোন সংখ্যাটা বর্গমূল? একটু বলতে পারবেন আপনারা কেউ? 500 থেকে 1000-এর মধ্যে? 625। এক্স্যাক্টলি, ভালো কথা বলছেন। 625 দিলাম। আচ্ছা, তাহলে 625কে আমি এইভাবে টান দিব, এক জোড়া হয়েছে। বলেন তো দেখি এই দিকে শুধু কে আছে? 6। 6। তাহলে ছয়। আমরা 2 বসাবো, 2 × 2 = 4। আচ্ছা, কেন 2 বসাইলাম? কেননা 3 বসালে তো 9 হয়ে যাইতো, তাই না? ওকে, আমরা হ্যাঁ, কত থাকলো, কত রাখলাম এবার? 2। 2। টান দিলাম, বলেন তো এই 2 এর ডাবল কত? চার। 4। তাহলে 2 এর ডাবল যেহেতু 4, বলেন তো দেখি এখানে আমরা কেটে নামাবো এই 25কে, তাহলে 25 নামাইলাম। বলেন তো এখানে যত বসাবো এখানেও তত বসাইতে হবে, তাহলে কত বসানো যায়? 5। তাহলে এখানেও বসাবো 5, তাহলে 45কে কত দ্বারা গুণ করব? 5 দ্বারা। তাহলে 5 5 এ পাঁচ। 25, 5 হাতে 2, 4 5 20 আর 2 22, তাহলে কত হয়ে গেল? 225। দুশো তাহলে বলেন তো দেখি অ্যান্সার কত? পঁচিশ। তার মানে আমরা যদি 25 25 গুণ করি তাহলে কত হবে? 625। ছয়শো। 625। অথবা 625কে যদি আমরা বর্গমূল করি তাহলে উত্তর কত পাওয়া যাবে? 25। 25। তাহলে বর্গমূল জিনিসটা হালকা বুঝছেন একটু তো, তাই না? কিভাবে বর্গমূল করতে হয়? জি। ওকে, তাহলে আপনাদের একটু প্র্যাকটিস করতে হবে ভালো। আমি আরেকটা যদি বর্গমূল আপনাদেরকে বলি, ধরেন আমি বললাম এরকম একটা সংখ্যা, ধরেন আনুমানিক 3364। ধরেন 3364। তাহলে এটাকে আমরা বর্গমূল করব, এর অ্যান্সারটা কত হবে? তাহলে আমরা জোড়া জোড়া মিলাবো, তাহলে এক জোড়া, এটা এক জোড়া। তাহলে বলেন তো দেখি প্রথম জোড়াটা 64 আছে, এখানে কত বসাবো? হুম, কত বসানো 18, যায়? 65। 18 64 8। বসানো যায়? জি স্যার। যায়। বসাই দিলাম। থাকলো কিছু? না। কিছুই 0। তো নাই, তাই না? আছে কিছু? না স্যার। কিছুই নাই। আচ্ছা, তাহলে 8-এর ডাবল। আচ্ছা, একটু একটু দাঁড়ান, আমরা অন্য একটা সংখ্যা নেই তাহলে আপনাদের সঙ্গে একটু, এটা একটু অন্যরকম সংখ্যা তো। আচ্ছা, একটু আমরা আলাদা সংখ্যা নেওয়ার চেষ্টা করি। ধরেন আমরা এমন সংখ্যা নিলাম যে এর আগের সংখ্যাটা কিরকম ছিল স্যার? ওই জায়গায় 25 না নিয়ে। আমরা কত নিতে পারি? ধরেন অল্প ছিল একটা বড়, দেখে। একটু বড় সংখ্যা নেই। একটু মনে করো 9216 নিলাম, 9216 একটা নিলাম সংখ্যা। আনুমানিক আমি একটু দেখি হয় কিনা, যেটা করতে চাই। তাহলে উপরে 16 আছে আর এদিকে কত আছে? 92। 92। তাহলে আমরা কি করতে পারি বলেন তো দেখি, জোড়া জোড়া যখন আমরা মেলাবো তখন, বলেন তো দেখি, আমরা আমরা প্রথমে, এটার আগে প্রথমে আমরা এইটাকে নিয়ে ফেলছিলাম, তাই না? এই জন্য গন্ডগোলটা হয়েছিল। জি স্যার। প্রথমে বাম কোনটাকে সাইড। নিতে হবে বলেন, প্রথমে কোনটাকে নিতে হবে? বাম সাইডেরটা। বাম সাইডেরটাকে নিতে হবে, এই জন্য আমরা গন্ডগোল করে ফেলছিলাম। তাহলে বলেন তো দেখি বাম সাইডেরটাকে যদি আমরা নেই, তাহলে এই যে 92 যে সংখ্যাটা আছে এর কাছাকাছি বর্গ সংখ্যা কত? 81। 81। 9। তাহলে 9 9 কত হবে? নয়। 81। 81। কত থাকবে? 1 আর 1 11 থাকে না? জি স্যার। 11 থাকে। তাহলে 9-এর দ্বিগুণ কত? 18। 18। 18। তাহলে 18, তাহলে আমরা দেখতে পাচ্ছি 18-র চেয়ে এই সংখ্যাটা ছোট। তাহলে এই 16 মানে 16কে কেটে আমরা হচ্ছে 11-র সাথে নিয়ে আসলাম। বলেন তো এটা 1116 কিনা? জি স্যার। এখন এখানে কত বসাবো আর এখানে কত বসাবো এটা আমাদের একটু হিসাব করতে হবে। সেটা হচ্ছে, 4। আমি বুঝতে পারতেছি যে এখানে 6 বসাতে হবে, এখানেও 6। কেন? এই যে দেখেন, 186কে যদি আমি 6 দ্বারা গুণ করি তাহলে 6 6 3606, দেখেন মিলে যাচ্ছে। এভাবে কিন্তু আমরা একটু গেস করব। ঠিক আছে? এই গেসটা আমাদের করতে হবে যেন মিলে যায়। তো আমরা দেখতে পাচ্ছি যে 6 8 48, 49 50 51, 51-র এক হাতে 5।
তাহলে 6 × 6 = 6 = 11, এই যে দেখেন মিলে গেছে 1116। পরীক্ষার হলে যে সমস্ত অঙ্ক থাকবে সেগুলো কিন্তু এইভাবে আপনাদের মিলে যাবে। যেমন কিছু অঙ্ক থাকে যে এত, মনে করেন যে এতজন সৈন্যের সাথে আরো কতজন সৈন্য যোগ করলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যায়, এরকম অঙ্ক আছে না? জি স্যার। আবার এতজন সৈন্য থেকে কমপক্ষে কতজন সৈন্য বিয়োগ করলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যায়। এই জিনিসগুলোও কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে বর্গমূল জিনিসটা প্রাথমিকভাবে কি আপনারা বুঝতে পারছেন? জি স্যার। ওকে, এক্স্যাক্টলি। ইয়েস স্যার। এইবার আসেন যে এই যে 16 নম্বর অঙ্কটা আছে, কি বলা হচ্ছে 1024-এর কি কত? বর্গমূল কত? বর্গমূল কত বলেন তো, এটা কোন পরীক্ষায় আসছে? প্রাথমিক প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয় সহকারী প্রাথমিক শিক্ষক শিক্ষক নিয়োগ নিয়োগ পরীক্ষা। তাহলে পরীক্ষা। 1024 একটা সংখ্যা, বলা হচ্ছে এর বর্গমূল কত। তাহলে 1024 একটা সংখ্যা। তাহলে আমরা জোড়া জোড়া মেলাবো কোন দিক থেকে, এটা এক জোড়া এটা এক জোড়া। তাহলে বলেন তো 3 × 3 = 9, ঠিক আছে না? জি স্যার। হাতে এক। তিনের ডাবল কত? ছয়। 6। তাহলে 24 আমরা কেটে এখানে নামাইলাম। বলেন তো দেখি এখানে যদি আমরা হচ্ছে কত দিব, এখানে যদি আমরা 4 দুই 2 দেই তাহলে এখানেও কত দিতে হবে? 2। তাহলে 62-কে কত দ্বারা গুণ করব? 2 দ্বারা। 2 × 2 = 4, 6 × 2 = 12। তাহলে বলেন তো দেখি 124 মিলে গেছে কিনা। তাহলে অ্যান্সার কোনটা বলেন, অ্যান্সার কোনটা, 62 নাকি 32? 32। অ্যান্সার 32। তার 32 মানে স্যার। অ্যান্সার হচ্ছে 32। অ্যান্সারটাও কিন্তু একটু আপনাদের বের করা জানতে হবে। অনেকে ভুল করে এটাও অ্যান্সার বলতে পারেন, কিন্তু অ্যান্সার ডান দিকে যেটা থাকে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা বলতে পারি 32, 32 তার উপর যদি আমরা স্কোয়ার করি তাহলে কত হবে বলেন? 1024। তার মানে বর্গের সাথে বর্গমূলের একটা সম্পর্ক আছে, তাই না? জি স্যার। তাহলে কার সাথে কার সম্পর্ক আছে, বর্গের সাথে কার, বর্গমূলের। বর্গমূলের। কিভাবে সম্পর্কটা আছে? সম্পর্কটা আছে এইভাবে, আমি যদি 25-এর উপর বর্গমূল চিহ্ন দেই, বলেন তো দেখি আমি 5-এর উপর স্কোয়ার করতে পারি কিনা, আর স্কোয়ার রুট কাটা গিয়ে কত লিখতে পারি? 5। 5। এটা অবশ্যই অনেকেই জানেন যে বর্গমূল চিহ্নের এখানে কিছু না থাকা মানে কত থাকা? 2। 2 থাকা। হ্যাঁ, এই বিষয়টা কিন্তু আপনাদের একটু মাথায় রাখতে হবে। এই এই যে আমরা কাটলাম, এই যে 5-এর উপর আমরা স্কোয়ার করলাম, আমরা কিন্তু এই স্কোয়ার আর এই স্কোয়ার কেটে দিছি, এই জন্য কিন্তু 5 আছে। এইভাবে আমরা কিন্তু বর্গমূলগুলোকে অ্যাপ্লাই করবো। তো যখন আমরা বীজগণিত করব তখন এই বিষয়গুলো আরো ভালোভাবে শিখবো। ওকে, আচ্ছা, গেল এটা। এবার আসেন, আর একটা প্রশ্ন এরকম আছে, দেখেন 17 নম্বর যে প্রশ্নটা আছে, কি বলা হচ্ছে দেখেন তো প্রশ্নটাতে, 2450 সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে কি হবে? পূর্ণবর্গ সংখ্যাটি হবে। পূর্ণবর্গ হবে। সংখ্যাটি পূর্ণবর্গ হবে। আচ্ছা বলেন তো 2550 একটা সংখ্যা, আমরা 2450 একটা আমাদের সংখ্যা, আমরা একটু 50। সংখ্যাটা লিখি। কত আছে সংখ্যাটা? 2450, তাই না? জি স্যার। জি স্যার। এই সংখ্যাটিকে কি বলছে যে কত দ্বারা কি করলে, গুণ করলে কি হবে? পূর্ণবর্গ হবে। পূর্ণবর্গ হবে। আচ্ছা, পূর্ণবর্গ হওয়া মানে কি বলেন তো? 25 একটা পূর্ণবর্গ সংখ্যা, 100 একটা পূর্ণবর্গ সংখ্যা, 121 একটা পূর্ণবর্গ সংখ্যা, তারপরে 400 একটা পূর্ণবর্গ সংখ্যা কিনা, 20 গুণ করলে 400 হয়, এক্স্যাক্টলি। এগুলো পূর্ণবর্গ জি স্যার। সংখ্যা। তো এই সংখ্যাটা পূর্ণবর্গ কি না আমরা কিভাবে যাচাই করব? লসাগু করে। কি করে? লসাগু লসাগু। করলে। লসাগু করে কিভাবে? মনে রাখবেন প্রত্যেকটা পূর্ণবর্গ সংখ্যার লসাগু ঠিকঠাক মিলে যাবে। মিলে যাওয়া মানে জোড়া জোড়া হবে। পূর্ণবর্গ, বর্গ মানে কিন্তু জোড়া জোড়া হওয়া। বর্গ মানে কি হওয়া বলেন, কি হওয়া? জোড়া জোড়া। জোড়া। জোড়া জোড়া হওয়া। যেমন 25-এর মধ্যে কয়টা 5 আছে? 2টা। 2টা। 100-এর মধ্যে কয়টা 10 আছে? 2টা। আমি যদি ছোট সংখ্যা দিয়েও 10, 100-কে ভাঙাই, ধরেন আমি 100 লিখলাম, আমি 2 দ্বারা ভাগ দিলাম, 50 × 2 = 100, 2, 25 × 2 = 50, 5, 5 × 5 = 25। বলেন তো 2 কয়টা আছে? 2টা। 5 5 একটা। কয়টা আছে? এক। 5 2টা। 2টা, হ্যাঁ। তার মানে বলেন তো এটাও জোড়া এটাও জোড়া, এই যে বুঝছেন জোড়া জোড়া আমি কেন বলছি? জি স্যার। তার মানে অনেকগুলো জোড়া, 10টা 12টা 15টাও জোড়া থাকতে পারে, কিন্তু জোড়া ছাড়া কেউ থাকবে না। জোড়া ছাড়া কেউ থাকতে পারবে না, মনে রাখবেন বর্গমূল হচ্ছে এই জিনিস। তাহলে আমাদের বলছে যে কত দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হবে, তাহলে নিশ্চয়ই আমি বুঝতে পারতেছি। বলেন তো এই সংখ্যাটা কি পূর্ণবর্গ? অবশ্যই না, না হলে তো এই প্রশ্নটা করতোই না।
যেহেতু সংখ্যাটা পূর্ণবর্গ নয়, সেক্ষেত্রে বলছে যে একে কত দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হবে। তাহলে আমরা দেখি যে সব সংখ্যা জোড়া আছে কিনা। জোড়া আছে কিনা সেটা বের করার জন্য আমরা লসাগু করি। তাহলে এই প্রশ্নগুলো আমরা কিভাবে বের করি, কি করে বের করি? লসাগু লসাগু। বা এলসিএম। হ্যাঁ, লসাগু বা এটাকে জি। আমরা বলি এলসিএম। তাহলে দেখেন 2 দ্বারা যদি ভাগ করি, 12 × 2 = 24, 25 × 2 = 50, 5 × 2 = 7, 2 9 আর 10, 5 দ্বারা যায়। তাহলে 5 × 2 = 10, থাকে কত? 2। 22, 4 × 5 = 20, থাকে 2, 25, 5 × 5 = 25। তাহলে আবার 5 দিয়ে যায়, তাহলে 4 × 5 = 20, থাকে কত? কত থাকে বলেন? 4, তাই না? 45, 5 নং 45। আবার 7, 7 × 7 = 49। আচ্ছা বলেন তো, জোড়া বের করলাম, কত কত জোড়া হইল? 2 2, 5 5 5 গুণন 5 গুণন 7 গুণন 7। বলেন তো কার কার শুধু জোড়া নাই? 2 এর 2 এর জোড়া নাই। তাহলে 2 এর জোড়া মিল করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? 2 দিয়ে। 2 দ্বারা। তাহলে কত দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হবে বলেন? কত দ্বারা গুণ করলে? 2 দ্বারা। 2 দ্বারা গুণ করলে। কি বুঝতে পারছেন অঙ্কটা কিভাবে করলাম?